তো সকাল সকাল রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আর কি বলতো, তোমাদেরকে একটা কথা আজকে আমি শেয়ার করছি। জানি না আমার সাথে এই জিনিসটা হয় না তোমাদের সাথেও হয়, কারণ আমি যেখানেই বেরোই না কেন, বেরোনোর আগে ঝগড়া হওয়াটা ম্যান্ডেটরি, যেটা আমার সাথে হয়ে চলেছে বিগত বেশ কিছু বছর ধরে। তো সেটা কন্ট্রোল করতে আমি পারছি না। যাই হোক, রেডি ফেডি হয়ে স্টেশনে চলে গিয়েছিলাম সকালবেলায়। যেহেতু আমার কল টাইম ছিল 10:30, সেহেতু সকাল সকালই বেরোতে হয়েছিল। আমার সেদিনকে লোকেশন ছিল বর্ধমান রাখাল পীরতলা বলে একটা জায়গায়, পুলিশ লাইনে। তো সেখানে যাওয়ার জন্য বেরিয়ে গিয়েছিলাম। তো আমার বাড়ি থেকে বর্ধমানের ডিস্টেন্স হচ্ছে পুরো 1 ঘন্টা। তো ট্রেনে পৌঁছে গিয়েছিলাম। ট্রেনে থেকে নেমে আমি টোটোতে চলে গিয়েছিলাম। আর বর্ধমানের টোটোগুলোর অবস্থা তো তোমরা সবাই জানো, যে বলে আমার কাছে এসো, বলে আমার কাছে এসো, দিয়ে নিজেরাই নিজেদের মধ্যে ঝগড়া লেগে যায়। যেহেতু আমার লোকেশন ছিল যে জায়গা, সেই জায়গার টোটো ধরে মোটামুটি আমি বসে পড়ি, বাট ওয়েট করতে হয়। যতক্ষণ না টোটোটা ফুল হয় ততক্ষণ টোটো ছাড়ে না। তো তারপর টোটোতে বসে পড়ি। টোটোতে বসে বসে চিন্তা করছিলাম যে সকালে তো কিছু খেয়ে বেরোনো হলো না, কি খাবো কি খাবো। হ্যাঁ, আবার এদিকে টাইমে পৌঁছতে হবে, কোথাও দাঁড়িয়ে খেলে তো লেট হয়ে যাবে, সেই ভেবে ভেবেই আমি যাচ্ছিলাম মনটা খুব খারাপ করে। তো তারপর টোটোটা ফুল হওয়ার পরে বেরিয়ে পড়ি রাখাল পীরতলা যাওয়ার উদ্দেশ্যে। আর খুব অল্প সময়ের মধ্যে সেদিনকে দাদা পৌঁছিয়ে দেয়। তো তারপর লোকেশনে পৌঁছে, স্টুডিওতে পৌঁছিয়ে আমি একটা কেক নিয়েছিলাম 30 টাকা দিয়ে। সেই কেকটা খেয়ে নিয়েছিলাম, যদিও পুরোটা শেষ করতে পারিনি। অনেকটাই থাকে, তো পেটটা ভর্তি হয়ে গেছিল। তো তারপর আমার হেয়ার ক্রিম্পিং স্টার্ট হয়ে গিয়েছিল যাওয়ার সাথে সাথেই, একটুকুও না লেট করে। কারণ আমি যেখানেই যাই না কেন, সব মেকআপ দিদিদের বলাই থাকে যে আমাকে এরকম এই টাইমের মধ্যে ছাড়তে হবে, আমাকে ছেড়ে দিও। আর তো যথারীতি আমি বসে পড়ি ক্রিম্পিংয়ের জন্য। ক্রিম্পিং করতে গিয়ে আমার এত পরিমাণ হেয়ার ফল হচ্ছিল, কারণ যেহেতু ট্রেনে করে গিয়েছি, আর হাওয়া দিলে কি হয় বলো তো, দেখবে চুলগুলো অনেক জোট পড়ে যায়। চুলটা খুলে একটা ক্ল্যাচার দিয়ে যেহেতু গিয়েছিলাম, প্রচণ্ড পরিমাণে জোট পড়েছিল। আর যতবার মাথায় কম করছিল ততবার আমার হেয়ার পড়ছিল। তো তারপর আমি ওই দিদিটাকে বললাম যে তুমি তো ক্রিম্পিং করছো, ক্রিম্পিংটা বেশি ইয়ে করো না, মানে 210-এ দিলে না দেখবে হেয়ারগুলোর ক্রিম্পিংটা বসে যায়। সেজন্য আমি বললাম কি 180-তেই দিও, তাহলে ভালো হবে। তো তারপর হেয়ারও কমপ্লিট হয়ে গিয়েছিল। তারপর দিদি হেয়ার করে দিয়ে আমার বেস ফেস তাড়াতাড়ি রেডি করে মোটামুটি লুকটা প্রায় রেডি। তারপর শ্যুটও স্টার্ট হয়ে গিয়েছিল। যেহেতু ক্লাস ডেমনস্ট্রেশন ছিল, সেহেতু তোমরা তো অনেকেই জানো যারা মেকআপ ইন্ডাস্ট্রিতে আছো, যে ক্লাস ডেমনস্ট্রেশন থাকলে কতটা পরিমাণ লেট হয়। কারণ একটা স্টুডেন্টকে একটা স্কিন সম্বন্ধে বোঝানো, তার উপরে সমস্ত প্রোডাক্ট নলেজ দেওয়া। আর এখানে দিদি সমস্ত কিছু পুরো স্টুডেন্টদেরকে ভালোভাবে ভেঙে ভেঙে বোঝাচ্ছিল, যে কারণে একটু লেট হয়েছিল। তো তারপর শ্যুট শুরু হয়ে যায় একটুকু না লেট করে। আমি এখানে বলছিলাম যে ভালো আসবে না, ভালো আসবে না। তো দিদি বলছিল কি যে ভালো আসবে না আসবে, তুমি তাড়াতাড়ি করো, তোমারই লেট হয়ে যাবে। তো এই জিনিসটা দেখে আমার বেশ ভালো লাগলো, যে চলো না, আমার সত্যিই লেট হয়ে যাচ্ছে। যেহেতু বর্ধমান থেকে মানকর 1 ঘন্টার ডিস্টেন্স, আমি ওই জন্য খুব বেশি টেনশনে ছিলাম না। তো আরামসে শ্যুটটা হচ্ছিল। তো তারপরে শ্যুট কমপ্লিট প্রায় শেষের দিকে। তা কি 2-3টে যেহেতু বৃদ্ধি লোক হয়েছিল, সেহেতু বলছিল যে একটা গামছা থাকলে ভালো হয়। তারপর আবার শ্যুটের মধ্যে থেকে গিয়ে দিদির আবার যে অ্যাসিস্ট্যান্ট ছিল, তারা আবার গিয়ে গামছা নিয়ে আসে, এবং খুব মজা করে পুরো দিনটা কাটানো হয়েছে। তো তারপর শ্যুট ফুট শেষ করে আমি ভাবছিলাম বাড়ি যাব। বাড়ি গিয়ে তো আবার আমাকে রান্না বান্না করতে হবে, বাট আমি যে টাইমে বাড়ি পৌঁছাবো সেই টাইমে গিয়ে আবার রান্না করাটা ইম্পসিবল ব্যাপার ছিল। আর একটা জিনিস, আমার যেহেতু ভিটিলিগো স্কিন, সেতি স্কিন তোমরা অনেকেই জানো যে আমার মোটামুটি প্রায় পুরো বডি হোয়াইট হয়ে গিয়েছে, শুধুমাত্র ফেস আর পিঠটুকু হতে বাকি আছে। আবার আরেকটা কি জিনিস জানো তো, আমার হেয়ারের মানে মাথাতেও দেখছি এখন প্রায় সাদা হয়ে গেছে। তো মাথাতে সাদা হয়ে যাওয়ার কারণে চুলগুলোও অনেকটা সাদা সাদা হয়ে যাচ্ছে। জানি না এরপরে কি বিভৎস মানে দিন আসতে চলেছে, মনে হয় পুরো চুলগুলোই সাদা হয়ে যাবে বিদেশিদের মতো। তো সেই জায়গাটার কারেকশন করে দিল দিদি, বলল করে দিতে, অ্যাসিস্ট্যান্ট করে দিল। তারপরে 2-3টে শ্যুট আবার হলো। তো ওই শ্যুটের কথা বাদ দিই, তারপরে আমি ভাবছিলাম যে রান্না বান্না করতে হবে বাড়িতে গিয়ে। তো বাড়িতে গিয়ে রান্না বান্না তো করতে পারবো না, তার থেকে খাবার নিয়ে গিয়ে একবারে বাড়ি ঢুকবো। আর এখানেও আমি লাঞ্চে বিরিয়ানি খেয়েছিলাম। তো আমি ভাবলাম আমি একা বিরিয়ানি খাবো, বাড়ির জন্য আমি বিরিয়ানি নিয়ে যাব।
তো মেকআপ না রিমুভ করেই আমি ট্রেনের মধ্যে উঠে পড়ি। আসার সময় উঠে আমি বিরিয়ানি নিয়ে বাড়ি আসি। খুব খিদেও পেয়েছিল জানো তো, কারণ দুপুরে লাঞ্চ করেছিলাম, তারপরে একটা লম্বা গ্যাপ হয়ে গিয়েছিল, তো কিছু খাওয়া হয়নি। তো আমি ভাবলাম চান টান করি, তা করতে করতে আমার হাজব্যান্ড চলে আসবে, তারপর আমরা একসাথে খাবো। মানে 11টার দিকে আমার হাজব্যান্ড আসবে, আর আমি ঢুকেছি বাড়িতে প্রায় 9:30। হ্যাঁ, 9:30 9:45টার দিকে আমি বাড়ি ঢুকেছি। তারপরে ও আসে, ও চান টান করে, খাবার বাড়ে। খাবার বাড়ার সাথে সাথেই একটা জিনিস, মানে আজকের পুরো দিনটা আমার বেকার হয়ে গেল। যেখান থেকে বিরিয়ানি নিয়েছিলাম, বিরিয়ানির কোয়ালিটি খুবই বাজে, মানে পুরো টক বিরিয়ানিটা, মানে গন্ধ হয়ে গিয়েছে, খাবারের কোয়ালিটি খুবই বাজে। আর আমরা বিরিয়ানিটা নিয়েছিলাম মানকর স্টেশন থেকে নেমে, নতুন একটা বিরিয়ানির দোকান হয়েছে, ফুচকা কাকু যে বিরিয়ানির দোকানটা করেছে ওই দোকান থেকে। তো এরকমভাবে আমি ঠকবো আমি আশা করিনি। তার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো খাবারের জন্য, মানে খাবার আশা করেই আমি নিয়ে এসেছিলাম জিনিসটা, আর এরকমভাবে ফেলে দিতে হবে আমি আশা করিনি, আর এরকমভাবে ঠকাবে। জিনিসটা খারাপ হয়ে গেছে, আমাকে তো বলে দিতেও পারতো, কিন্তু না, ব্যবসা। যাই হোক, বিরিয়ানিগুলো এনে পুরোপুরি নষ্ট হলো। দেখতেই পাচ্ছ যে খাবারগুলো বেড়ে আর আমাদের খাওয়া হয়নি। আর খুবই খারাপ লাগছিল যে এত টাকা দিয়ে কিনলাম, 100 টাকা করে প্লেট নিয়েছিল, 2 প্লেট নিয়েছিলাম 200 টাকা, পুরো জলে। তো তারপর খাওয়া তো হলোই না, লাস্টে সমস্ত কিছু ভরে কুকুরকে ফেলে দিয়ে আসতে হলো পুরো 2 প্লেট বিরিয়ানি। তো আমার মনে হয় আমি এই দোকানে তো আর কোনোদিন যাব না, আর তোমরাও যেও না। ভিডিওটা এখানে